কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালকাঠির থানার বিনয়কাঠি ইউনিয়নে আলোকদিয়া গ্রামে। আর যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো রায় অ্যাগ্রো ফার্ম। আর এই রায় অ্যাগ্রো ফার্মটি পরিচালনা করেন আমাদের পরিচিত বড় ভাই তপন কুমার রায়। আজকে আমরা তার নিকট জানার চেষ্টা করব এই রায় অ্যাগ্রো ফার্মের আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটুকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরা রয়েছে আমার ছোট ভাই রিয়াদ। দাদা, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আপনাকেও স্বাগতম আমাদের অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে। ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো প্রিয় দর্শক, একটু কথা বলে নি। আমরা যে দাদার নামটা বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে যে দাদাকে আমরা দেখাচ্ছি এই দাদা কিন্তু তারই ছোট ভাই। এই মুহূর্তে দাদা অনুপস্থিত থাকার কারণে দাদা আমাদেরকে এই প্রতিবেদন তৈরি করার জন্য সাহায্য করছে। তো আমরা একটু দাদার মুখ থেকে দাদার নামটা শুনে নিব। আমার নাম, আপনার নামটা? আমার নাম তমাল বরণ রায়। দাদা পেশায়? আমি পেশায় শিক্ষকতা করি। শিক্ষকতা করতেছেন। তো দাদা, আমরা যতটা জানি যে দাদার পাশাপাশি আপনিও আপনাদের রায় অ্যাগ্রো ফার্মের সবকিছুর দেখাশোনার দায়িত্বে থাকেন। তো আজকে আপনাকে আমরা পেয়েছি আমাদের ভাগ্যগুণে, যেহেতু আপনি শিক্ষক মানুষ, সবসময় পাওয়া সম্ভব না। তো আজকে আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে রায় অ্যাগ্রো ফার্মে এই মুহূর্তে যে গরুর যে খামারটা রয়েছে, আমরা সেখানে দাঁড়িয়ে আছি, খামারে কতটা গরু রয়েছে? আমাদের এখন 12টি গরু আছে। 12টা গরু রয়েছে। এর ভিতর দেশি আর বিদেশি এরকম কিছু না? আমরা শুরু করেছিলাম দেশি গরু থেকে। দেশি গরু থেকে এতে জাতের যে মান উন্নয়ন, সেখান থেকে আমরা শুরু করেছিলাম। দাদা, তো সেখান থেকে একটু যে জানতে চাই আসলে আপনাদের এই খামারটা কত সাল থেকে শুরু? এটা আমরা খামার পর্যায়ে, অর্থাৎ মানে আমাদের মানে যে শুরু করেছি আর কি, মূলত সেটা আমরা 2020 সাল থেকে। 2020 সাল থেকে এখন 2025। হ্যাঁ, মানে 5 বছর। হ্যাঁ, 5 বছর চলছে। 5 বছর। তো কতটা গরু দেখে শুরু করেছিলেন? আমরা শুরু করেছিলাম প্রথম 2টি গরু থেকে। মাত্র দুটো গরু থেকে। এবং আমি যদি আপনাকে দেখাই, তো এইটা হচ্ছে মাদার কাউ, এইটা এবং এটা। এই যে এই ছোট গরুটা, এই ছোট গরুটা থেকে, আর ওই হচ্ছে এই যে এটা, এই গরু থেকে। হ্যাঁ হ্যাঁ, এই মূলত আমরা 2টা গরু থেকে শুরু করেছিলাম। 2টা গরু থেকে। এরপরে আমরা তার যে মানে খাদ্য ব্যবস্থাপনা, ট্রিটমেন্ট, আদার্স যে আপনার যে সংকরায়ন পদ্ধতি, সেটা আমরা আমাদের যে স্থানীয় ডাক্তার আছেন তাদের মাধ্যমে, এরপরে বিভিন্ন ধরনের ইসের মাধ্যমে আমরা করি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হলস্টাইন ফ্রিজিয়ান, যেটা হলস্টাইন ফ্রিজিয়ান ইউএস এর আছে, এরপরে আদার্স বিভিন্ন রকম মিক্স আছে, সেটা আমরা ওখান থেকে মানোন্নয়ন করব। তো মানে প্রথম স্টেপ, এখন আমাদের তৃতীয় স্টেপেরও বাচ্চা কিন্তু আমাদের এখানে আছে। তৃতীয় স্টেপের বাচ্চা? এইটার বাচ্চা হচ্ছে ওইটার বাচ্চা আপনার ওই পিছনে যে আছে, ওই যে পিছনের ছোট বাচ্চাটা, পিছনে যে বাচ্চাটা আছে ওটা কিন্তু ছোট বাচ্চাটা, ওটা আছে। তো আমরা আর কি আগাচ্ছি এইভাবে আর কি, এইভাবে করে আগাচ্ছি। তো এখন এই যে গরুগুলা দেখাশোনা করার জন্য যে আপনি সময় দিচ্ছেন, দাদা সময় দিচ্ছে, আসলে ফার্ম পরিচালনা করতে মানসিক ভাবে কেমন লাগছে? এটা ভালো লাগছে। হ্যাঁ, এটা একদিক থেকে আনন্দের, আর একদিক থেকে প্রতিনিয়ত আমি এখান থেকে শিখতে পারছি। প্রতিনিয়ত লাইভ স্টকের যে বিভিন্ন রকম আছে, এখানে ফুডিং ব্যবস্থাপনা আছে, মেডিসিন ট্রিটমেন্ট আছে, ম্যানেজমেন্ট আছে। এরপরে আপনার যেটা হচ্ছে যে মানে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ সম্বন্ধে আমি জানতে পারতেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সময়টা যেমন আমার কাজে লাগছে, পাশাপাশি আমি এই সম্বন্ধে মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করছি। হ্যাঁ, পাশাপাশি অর্থনৈতিক একটা সাপোর্ট তো থাকছে সেখানে। তো আসলে এর যে ফার্মটা একটু বড় প্রসারিত করার ইচ্ছা আছে কিনা? এটা ঈশ্বরের ইচ্ছায় যদি হয়, অবশ্যই সেটা ইচ্ছা আছে। আমরা মানে শুরু করেছি, মানে করেছি। প্রথম তো আর অভিজ্ঞতা ছাড়া শুরু করা যায় না। আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে মানে দীর্ঘ সময়। তো আমরা এটা থেকে আর কি এক্সটেনশনের আমাদের সুযোগ রয়েছে, এবং আমরা এটা করবো। আমরা যদি ধরেন পারিপার্শ্বিক সবকিছুর মধ্যে যদি অনুকূলে থাকে, কারণ দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে এখন পর্যন্ত কোনো লোন নেইনি। হ্যাঁ, মানে বিভিন্ন
উইদাউট লোনে আমাদের নিজেদের যে নিজেদের তহবিল থেকে নিজেদের তহবিল আমরা করতেছি। কারণ এখানে যদি গভর্নমেন্ট যদি এখানে পর্যাপ্ত লোন দিত, বিশেষ করে আমাদের লাইভ স্টক সেক্টরে, তাহলে আমাদের তো বিদেশ থেকে যে আমদানি করতে হয়, হ্যাঁ, বিভিন্ন রকম বলেন মিট বলেন, এগুলো কিন্তু আমাদের এখানে প্রয়োজন হয়। আমরা কিন্তু মানে নিজেদের থেকে রিসোর্স থেকে আমরা কিন্তু এটা আমরা উৎপাদন করতে পারি পর্যাপ্ত পরিমাণ সম্ভব। আমি আশা করব যে সরকার এই দিকে তারা দৃষ্টি দেবে, হ্যাঁ, যে এদের যে সাপোর্টে, হ্যাঁ, আমাদের যদি সাপোর্ট করেন, আমাদের তো ছোট মানে পরিসরে সবেমাত্র শুরু করেছে, কিন্তু বড় বড় ফার্ম আছে বাংলাদেশে, তাদের যদি সাপোর্ট করেন, হ্যাঁ, মানে আমি বলবো যে মানে সার্বিক যে এটা, হ্যাঁ, সাপোর্টটা সেটা যদি করেন, তাহলে আমাদের এই যে লাইভ স্টক যে খাতটা, সেটা আমরা অনেক দূর আমরা নিয়ে যেতে পারবো, অনেক দূর আগানো সম্ভব। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দাদা, আপনি আমাকে প্রথম যে গরুটা দেখাইছেন, এই যে এই গরুটা, এটা কি আমাদের দেশি গরু? এটা একদম 100% দেশি, 100% দেশি গরু। এ থেকে কয়টা বাচ্চা এখান থেকে পর্যন্ত পাওয়া গেছে? এখান থেকে আমরা 4টা বাচ্চা পেয়েছি। 4টা বাচ্চা পেয়েছি। আর তো এটা যে বাচ্চাগুলো দিচ্ছে, এগুলা কি মানে দেশীয় না ইসের পদ্ধতি ব্যবহার হয়েছে? এটা হচ্ছে হাইব্রিড, মানে সংকরায়িত পদ্ধতিতে আমরা করেছি। এর যে বাচ্চা কি আমাদের এই ফার্মে এখন কটা আছে? এই ফার্মে আমাদের একটা নেই, একটা মানে একটা গেছে, 3টা রয়েছে। হ্যাঁ, এটা 4টাই আছে। এটা 4টা বাচ্চা 4টাই আছে। হ্যাঁ, 4টাই আছে। আর এই যে পাশে যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এটার বাচ্চা, এটারই বাচ্চা। এটা কততম বাচ্চা? এটা হচ্ছে তৃতীয়তম বাচ্চা। এটা এর থেকে কি বাচ্চা এখন পর্যন্ত? এটা অলরেডি প্রেগন্যান্ট। এটা হ্যাঁ 3 মাস চলছে আর কি। 3 মাস চলছে। এটা 3 মাস চলছে এবং এটাও প্রেগন্যান্ট। এটাও প্রেগন্যান্ট। এটার মানে 5th টার্ম এটা। 5th টার্ম। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি, এইটা কি আপনার এখানের বাচ্চা নাকি? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটার ফার্স্ট টার্ম, ওইটার ফার্স্ট টার্ম, এটার ফার্স্ট টার্ম আছে। এটা দেখেন, আপনি তো দেখেন, এটা কিন্তু দেশি গরু। এটা দেশি, এটা শতভাগ এবং দেশি গরু। তো এটার ফার্স্ট ইস্যু হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা থেকে আমরা প্রথম পেয়েছি। এটা কিন্তু প্রথম টার্ম, এটার প্রথম। এটা তাতে দেখা যাচ্ছে আমরা প্রায় 50+ কিন্তু এটা আমরা পেয়েছি সংকরায়িত 50+। হ্যাঁ, আমরা পেয়েছি এবং এটা থেকে কিন্তু আরো 2টা হয়েছে। আর এরও 2টা এখানেই আছে। এর বাচ্চা দুটার কোথায়? আমরা এর বাচ্চা একটা হচ্ছে এটা, এই যে এই বাচ্চাটা, এটার বয়স কত? এটার বয়স 1.5 বছর। 1.5 বছর হয়নি পুরোপুরি। এটা 1.5 বছর এখন পর্যন্ত বয়স হয়নি। হ্যাঁ, আর একটা হচ্ছে এইটা, এই যে এটা। আচ্ছা দাদা, আমরা একটু যদি জানতে চাই যে আসলে এই যে দেশি গরু থেকে যে সংক্রমণের ভিতরে যে বাচ্চাগুলো আমাদের নেওয়া হয়, আসলে এদের রোগবালাই সম্বন্ধে, আসলে এদের রোগবালাই কি আসলে আমাদের দেশি গরুর মতো কার্যক্ষমতা থাকে কিনা? না, আসলে বেসিক্যালি দেশি গরুর মতো কার্যকারী থাকে না। আমাদের আবহাওয়ায় এদের সেট হতে একটু সমস্যা হয়। কিন্তু আমরা যদি উপযুক্ত ট্রিটমেন্ট করতে পারি, উপযুক্ত পরিবেশে এদের রাখতে পারি, তাহলে এখান থেকে আমরা খুব ভালো পাই, মানে তাদের থেকে আমরা ভালো পাই, মানে ওরা কি বলে, যেটা মানে দেশি গরুর চেয়ে আমরা অনেক বেশি কিছু পাই। বেশি কিছু মাংস যে কোনো বিষয় তারা একটু আগানোই থাকে। হ্যাঁ, কিন্তু রোগ প্রতিরোধের বেলায় এদের একটু সমস্যা আছে। এদের পরিবেশটা হবে না, তার জন্য সেটাই সবচেয়ে নিরাপদ। বাইরে বের করানো বা এই বাচ্চাগুলো আসলে কি ধরনের সমস্যা হতে পারে? এটা মূলত হচ্ছে আপনার বিভিন্ন রকম রোগ। ধরেন যে কোন ধরনের রোগগুলো বেশি আসলে আক্রমণ করে? এটা হচ্ছে বেশি যদি হয়, মানে আমাদের যে বোতরকা আছে সেটা হতে পারে। এরপরে আপনার হয় ওই যে বাদলা রোগটা, সাধারণত বাছুরের, সেটা হতে পারে। এরপরে আপনার যে ফুট শট আমাদের একটা গরুর হয়েছিল, মানে সেটা হয়েছিল একদিন গরু ছাড়া হয়েছিল মাঠে। হ্যাঁ, তো ওই যে বিভিন্ন রকম যে মানে ইনজুরি হয়েছে বিভিন্ন ইসে লেগে, তো ইনজুরি হওয়ার কারণে ফুটচট হয়েছে। তো ফুটচট গরুর জন্য এটা খুব মারাত্মক। হ্যাঁ, আমরা সেখানে ট্রিটমেন্ট করেছি যথাসময়। এটা প্রতিকার কি ছিল? এটার প্রতিকার এখানে আছে, মানে আমাদের ভ্যাকসিনেশন করতে হয় এক, আর দ্বিতীয়ত এখানে ট্রিটমেন্ট আছে, ওষুধ দিতে হয়। হ্যাঁ, তারপরে মানে বিভিন্ন রকম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, বিভিন্ন রকম হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এগুলো দিয়ে জায়গাটা পরিষ্কার রাখতে হয়। তো অ্যান্টিবায়োটিক দিতে হয়। এই ট্রিটমেন্ট করলে পরে গরু আস্তে আস্তে ভালো হয়, কিন্তু গরু কিন্তু পিছিয়ে যায়।
অর্থাৎ তার যে মানে গর্ভবতী হওয়ার যে গর্ভ সময় বা ওই সে উৎপাদন ক্ষমতা, মাংস উৎপাদন ক্ষমতা, সেটা কিন্তু এটা থাকে না, এটা অনেকটাই পিছনে পড়ে। হ্যাঁ, পিছিয়ে পড়ে। তো দাদা আমি দেখতে পাচ্ছি আপনি দেশি গরু প্লাস এটা এখন বিদেশি গরু, হ্যাঁ, এই দুইটার খাবার কি একই রকম ব্যবহার হয় কিনা, একই খাবার আপনি দুইটা গরুরই খাওয়াচ্ছেন কিনা? আসলে একই খাবার খাওয়ানো যায়, কিন্তু সেটা মানে পুষ্টিকর হতে হবে, অর্থাৎ সুষম যে মানে সুষম খাবার যেটা সেটা হতে হবে। আমরা খাবারের পাশাপাশি দেখছেন খাবার খাচ্ছে, এখানে আমরা সব ন্যাচারাল খাবার খাচ্ছি, কোনো ধরনের কেমিক্যাল অথবা ওইরকম মানে সাধারণত ফ্যাটেনিং এর জন্য যেগুলো আমাদের বিভিন্ন জায়গায় খাওয়ায়, আমরা কিন্তু সেটা খাওয়াই না। আমাদের এখানে খৈল আছে, ভুসি আছে, আমরা রাইস মানে করি পলিশ, যে মানে যেটা বলে ধানের যে মানে গুঁড়ো, ধান গুঁড়ো করা আর কি, মানে চাল সহ, এটাকে রাইস ব্রান বলে আর কি, সে মানে সেটা আমরা খাওয়াই। এরপরে কুড়ো আছে, ধানের যে কুড়ো সেটা। এরপরে আমাদের আছে ঘাস আছে, কাঁচা ঘাস, খড় আছে, এগুলো কেটে আমাদের দুজন লোক কাজ করে সার্বক্ষণিক, আপনারা দেখতে পাবেন। আমরা দেখছি যে কাঁচা ঘাস নিয়ে আসছে, হ্যাঁ কাঁচা ঘাস নিয়ে আসছে, সেটা মানে কাটা হবে, কেটে মানে ছোট ছোট করে কেটে এখানে দেওয়া হবে এবং এই কাঁচা ঘাসটা খাবে। তো কাঁচা ঘাস বিশেষ করে যদি কেউ আমার হচ্ছে মানে যদি কেউ দুধের জন্য মানে কেউ লালন পালন করে, অবশ্যই কাঁচা ঘাস, ডেয়ারি ফার্ম, হ্যাঁ, ফ্যাটেনিং এর জন্য কাঁচা ঘাস ওইভাবে দরকার নেই, দানাদার খাবার, ওখানে দানাদার খাবার বা অন্যান্য খাবারগুলো বেশি, অ্যামোনিয়া মোলাসেস, যেটা ইউরিয়া মোলাসেস, এটা যদি করা হয় তাহলে কাঁচা ঘাসের খুব একটা প্রয়োজন হয় না। এটা যারা ফ্যাটেনিং করে তাদের জন্য, যেমন এই গরুটার জন্য যদি আমাদের কাঁচা ঘাস না হয় তাহলে কোনো সমস্যা নেই। ইউরিয়া মোলাসেস যদি উপযুক্ত পরিমাণে খাওয়া যায় তাহলে এটা দেখা গেছে যে আপনার খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবে। কাঁচা ঘাস না দিলেও কোনো প্রবলেম না, কিন্তু যে ক্ষেত্রে আমরা গাভীর দিকে যাব এবং দুধের চাহিদা করব, সেই ক্ষেত্রে অবশ্যই কাঁচা ঘাসটা খাওয়াতেই হবে। তো আমার যে এদের দেশি গরু এবং বিদেশি গরু, আচ্ছা দেশি গরুতে তো আমরা তেমন দুধ পাই না, কম পাই, তুলনামূলকভাবে কম, অনেকটাই কম। আর তো সেই ক্ষেত্রে বিদেশি গরু অনেকটা বেশি এবং লাভজনক। তো আপনি কি এরপরে যে মানে সেটা বড় করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি দেশি রাখবেন না বিদেশির দিকে বেশি ঝুঁকবেন? আপনাকে আমি প্রথমে বলেছিলাম যে আমরা যখন শুরু করেছি দেশি গরু, দেশি থেকে শুরু করে এটাকে মানোন্নয়ন করেছে, দেশি গরু কিন্তু আর থাকতেছে না, আমাদের কিন্তু মানে প্যারেন্ট যে কাউ সেটা কিন্তু আপনার দুইটা আছে, এই দুইটা এক সময় তো থাকবে না, এরপর কিন্তু সবই আপনার বলেন যে ওই যে বিদেশি, সেটা কিন্তু হয়ে যাবে। এর মানে আমরা বুঝতে পারি যে শেড যখন বড় হবে অবশ্যই বিদেশি দিকে ধাবিত হবে। হ্যাঁ, তো ধন্যবাদ দাদা, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, তো আপনাকে ধন্যবাদ। আপনার সময়ের সকল পশুগুলো ভালো থাক, আপনি ভালো থাকেন, যিনি পরিচালক আমাদের বড়দা, ওনার শরীর স্বাস্থ্য ভালো থাক, আমরা এটাই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার দাদাকে নিয়েই, দাদার নতুন প্রজেক্টে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।